আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি তোমার মুগ্ধতায়। লিখেছেন অহনা আক্তার। বয়স কম হলে কি হবে? আজ তো শিয়ান কীভাবে ছেলে পটাতে হয় পেট থেকে বের হওয়ার আগেই শিখে গেছো। ফার্স ভাইয়া কত সুন্দর নিজে আয়ত্তে নিয়ে ফেলেছ। ধুর তুমি কোথাকার। বিছানায় বসে ফোনে গেম খেলছিল মুস্কান। হঠাৎ সোনালি তার রুমে এসে উপোক্ত কথাগুলো বলল। মুস্কান মেয়েটার কথা পাত্তা না দিয়ে নিজের মতো গেমস খেলতে লাগলো। সোনালি এবার ফুঁসে উঠল। উঁচু স্বরে বলল, এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? মুস্কান নির্বিকারভাবে বলল, অবশ্যই শুনতে পারছি। হটকাল নই আমি। এমনিতেই মুস্কানের উপর রেগেছিল সোনালি। এখন মুস্কানের এহেন কথায় রাগ যেন আরও তুঙ্গে উঠে গেল। দাঁত কিরমির করে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাপ মা শিক্ষা দেয়নি তোমায়, বিয়াদব মেয়ে। মুস্কান এবার খেপে গেল। হাতের ফোনটা বিছানার উপরে ধপ করে ফেলে বলল, একদম বাবা মা তুলে কথা বলবেন না আপু। কার শিক্ষা কেমন সেটা তার ব্যবহারই বোঝা যায়। আপনি যে কত ভালো শিক্ষা গ্রহণ করেছেন সেটা আপনার আচরণই শোভা পাচ্ছে। কি বললে তুমি? আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছো? এত বড় সাহস তোমার? খ্যাত একটা মেয়ে। দেখুন আপু, আপনার সাথে তর্কে জড়ানো চাই না আমি। আপনাকে তো আমি ঠিক করে চিনিই না। আপনি শুধু শুধু কেন আমার সাথে পালাগিয়ে ঝগড়া করছেন? একদম চুপ থাকবি গিয়েও। নিহাত তোর দাদা ফারিসের ভাইয়ের জোর করে তোকে বিয়ে করার জন্য বলেছিল। নাহলে ফারিস ভাইয়ের মতো স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে তোর মতো খ্যাতকে কখনোই বিয়ে করতো না। বিয়ে করবে তো আমার মতো সুন্দরী মডার্ন একটা মেয়েকে। মুস্কানে চোখ ভিজে যায়। এইভাবে অপমান তাকে কেউ কখনো করেনি। সে চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, ভদ্রভাবে কথা বলো না আপু। আমি কখন থেকে আপনার আজেবাজে কথা শুনে যাচ্ছি। ওহ, তুই এখন আমাকে ভদ্রতা শেখাবি? সোনালি চিল্লাচিল্লিতে কেয়া আর শিরিন দৌড়ে রুমে আসলো। শিরিন বলল, কি হয়েছে? সোনালি সাথে সাথে জবাব দিল, ফারিস ভাই এত বিয়েতব একটা মেয়েকে কি করে বিয়ে করলো যে এই মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। আমি ওর বড় বোনের মতো, আর ও আমার সাথে কিভাবে তর্ক করছে। কিন্তু আমরা তো তর্ক শুনে ছুটে এসেছি এখানে, আর সব তর্কই শুনলাম তোমার। মুস্কানের গলা তো আমরা শুনতেই পাইনি। সোনালি নাকি সুরে বলল, হ্যাঁ, তোরা তো আমার দোষটাই দেখবি। এই বাড়িতে সবাই শুধু আমার দোষটাই দেখে। মা ছাড়া তোরা কেউ আমাকে সহ্য করতে পারিস না। কালসাপ মনে করিস। মুস্কান কি এমন বলেছে তোমায় যার জন্য তুমি এইভাবে নাকের জল চোখের জল এক করে ফেলছো? ও তো তোমার কি ঠিক করে চিনেও না। কিয়া বলল, আপনি চুপ করুন। ঠিক তখন ফারিস রুমে ঢুকলো। তার সারা শরীর ঘেমে ভিজে আছে। সে মুস্কানের কাছে গিয়ে তার ওড়নার মাথাটা দিয়ে মুস্কান এর ওলনার অংশটা দিয়ে নিজের মুখের ঘামটুকু মুছে নেয়। থমথমে স্বরে বলল, কি হয়েছে এখানে? এই ঘরে এত ভিড় কেন? ফারিসকে মুস্কানের ওলনা দিয়ে মুখ মুছতে দেখে সোনালি যেন আর জ্বলে উঠল। খিটখিটিয়ে বলল, আপনার বউ আমার সাথে বিয়াদবি করেছে ফারিস ভাই। ফারিস বুড়ো কোচকে তাকায় মুস্কানের মুখের দিকে। মুস্কান সাথে সাথে দুই দিকে মাথা নাড়ায়, যার মানে সে কিছু করেনি। ফারিস বুকের উপর হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলল, তা কি বেয়াদবি করেছে আমার বউ? সোনালি ফাঁকা ঢোক গেল। ফারিস যে এখন এই রুমে আসবে এটা সে ভাবতে পারেনি। ফারিসকে বাইরে ব্যস্ত দেখে সোনালি এসেছিল মুস্কানকে অপমান করতে। কিন্তু কে ডেকে এনেছে ফারিসকে? দরজার বাইরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লতিফা। একটু আগে সেই গিয়ে ফারিসকে ডেকে এনেছে। সোনালিকে মুস্কানের ঘরে ঢুকতে দেখি সে পিছু নিয়েছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মুস্কানের বলা প্রতিটা কথা শুনেছে, সাথে সোনালিরও। আর সাথে সাথে সেগুলো শুনে ফারিসকে বলেছে, এবার অপমান করুক তার ভাবিমণিকে, দেখুক কিভাবে শায়েস্তা করতে হয় শয়তান মেয়ে। সোনালিকে কিছু বলতে না দেখে ফারিস আবার প্রশ্ন করল, কি হয়েছে? কিছু বলছো না কেন? কি করেছে মুস্কান? সোনালি আমতামতা করল। কি বলবে বুঝতে না পেরে মুখে আসছে যেটা সেটাই বলে দিল। সে আমার সাথে বেয়াদবি করেছে। সে আমাকে বেয়াদব বলেছে। তো ভুল কিছু বলেছে? তুমি তো বেয়াদবি। অপমানে সোনালির মুখ স্তব্ধ লেগে যায়। মুস্কান সাথে সাথে নাকচ করল, আমি মোটেও ওনাকে বেয়াদব বলিনি। সোনালি তেতে উঠল, এই মেয়ে, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা আমি নই, আপনি বলছেন। স্টপ। ফারিসের গর্জনে দুইজনেই চুপ হয়ে গেল। ফারিস মুস্কানকে উদ্দেশ্য করে বলল, আমি শাওয়ার নেব, যাও গিয়ে আমার পোশাক রেডি করে দাও। কিন্তু আমি তো কিছু। ফারিস আবার ধমকে উঠল, তোমাকে কিছু বলতে বলেছি আমি? যা শুনতে পেয়েছো ততটুকু করো যাও। মুস্কান টলতে টলতে ব্যাগ খুঁজতে লাগলো। অভিমানে চোখ মুখ লাল হয়ে গেছে।
দুই চোখে পানি টইটুম্বর। আলগোছে সে ব্যাগ থেকে ফার্সির জামা কাপড় বের করতে লাগলো। সোনালি তো ভীষণ খুশি। ফার্স মুস্কানে ধমক দিয়েছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ফার্স কড়কড় কণ্ঠে ঘর কাঁপিয়ে বলল, এই রুমে কি করছো তুমি? আমার বউয়ের অপমান করার সাহস কী করে হলো তোমার? তুমি বলে দিবে আমি কাকে বিয়ে করবো আর কাকে বিয়ে করব না? আমার স্ত্রীকে খ্যাত বলেছো তুমি। কে তুমি এসব বলার? এক থাপ্পড়ে নাক মুখ ছিটকে ফেলবো তোমার, বিয়াদব মেয়ে। আমার বউয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। গেট লস্ট। সোনালি কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। তার পেছন পেছন কেয়া আর শিরিনও চলে গেল। এই বাড়ির সবাই জানে সোনালি ফার্সের জন্য কতটা ডেসপারেট। ফার্স আসলে তার জন্য সবসময় এমন করে। ফার্স আসবে শুনে সোনালি আগেভাগে হস্টেল থেকে ছুটি নিয়ে চলে এসেছে। সোনালির মা শারমিন তাজমলের সাথে ফার্স আর সোনালির বিয়ে নিয়ে কথা বলেছিল। সোনালির বাবাকে দিয়েও কথা বলেছিল। ভাইয়ের কথা তাজমল একটু একটু রাজি হলেও স্বামীর নারাজিতে আর একাতে সাহস পাননি। যাই কখনো তার শ্বশুরবাড়ি থেকে ছেলের জন্য মেয়ে নিতে রাজি না। আর মূল কথা, ফারিস এই মেয়েটার নাম পর্যন্ত শুনতে পারে না, বিয়ে তো দূরের কথা। ফারিস শাওন নিয়ে এসে দেখে মুস্কান ওপাশে ফিরে কাত হয়ে শুয়ে আছে। সে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করে, শাওন নিয়েছ? মুস্কান কথা বলে না। ফারিস আবার বলল, কি হয়েছে? মুস্কানকে তাও কিছু বলতে না দেখে সে যেদিকে কাত হয়ে আছে ওইদিকে গিয়ে দাঁড়ালো। তোমায় কিছু বলেছি আমি। মুস্কান ফার্স এবং ফার্সের কথা দুটোকে অগ্রসর করে অপর পাশে ঘুরে শুল। ফার্সের মেজাজ এবার তুঙ্গে। মুস্কানকে টান দিয়ে নিচে থেকে ঘুরিয়ে তার উপরে ঝুঁকে বলল, হেই, আর ইউ ইগনোর মি? ফার্স দুই হাতে মুস্কানের দুই বাহু শক্ত করে চেপে ধরে আছে। তার ছোট ছোট ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে মুস্কানের মুখে। মুস্কান ভীত চোখে ফার্সের দিকে তাকিয়ে ব্যথাতুল কণ্ঠে বলল, আমার লাগছে। লাগুক, আমাকে ইগনোর কেন করছো সেটা বলো। আমি ইগনোর করলে কি? আপনার তো পাত্তা দেওয়ার মানুষ আছে। প্রত্যেক জায়গায় একটা করে অঙ্গনা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই আপনার অঙ্গনা এসে আমাকে তাদের রূপের কীর্তি শুনিয়ে যায়। তাদের প্রেমিক পুরুষকে বিয়ে করার অপরাধে পারে না আমাকে খেয়ে ফেলতে। মাঝে মাঝে তো হয়। আর কিছু বলতে পারল না মুস্কান। ফাইজ তার ঠোঁট দ্বারা মুস্কানের দু ঠোঁট আটকে ধরেছে। মুস্কান ছটফট করছে, কিন্তু ফাঁসের শক্তি তার দুই হাত চেপে ধরে আছে। দীর্ঘ সময় চুম্বনের পর মুস্কানের লাল হয়ে যাওয়া ঠোঁট মুছে দিতে দিতে বলল, যাও গিয়ে শাওন নিয়ে আসো। আপনি? হুশ, আর একটা কথা বললে সারাদিনের জন্য তোমার ঠোঁটের অবস্থা রফা দফা করে দেব। জলদি যাও। মুস্কান ফাঁসের দিকে তাকিয়ে নিজের উপর থেকে ঠেলে মেরে সরিয়ে দিয়ে উঠতে উঠতে বলল, অসভ্য। ফাঁস বাঁকা এসে বলল, তাহলে অসভ্যতা আমি শুরু করি। মুস্কান রাগী এক্সপ্রেশন দেখিয়ে কাপড় নিয়ে শাওয়ারে চলে যায়। শাড়ি পরেছে মুস্কান। শারমিলা বেগম অনেকের সাথে মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয়নাথীর বউ বলে কথা। এমনিতে যত কথা শোনাক না কেন, প্রতিবেশীর কাছে মুস্কানের বেশ প্রশংসা করেছেন তিনি। মুস্কানের সকলের সাথে মিষ্টি মিষ্টি হেসে কথা বলছে, সালাম দিচ্ছে। শর্মিলা বেগমের মনটা আজ ভীষণ খারাপ। প্রিয় স্বামীর কথা বড্ড মনে পড়ছে আজ। মন খারাপ তাজমহলের, কায়ুম রাসেলেরও। সকলে তাদের আব্বার স্মৃতিচারণ করেছে। বিকেলের মধ্যে সকল মানুষ খাওয়া দাওয়ার পাট চুকে যায়। সন্ধ্যা থেকে ফার্স এসে নানিজানের মন ভালো করার জন্য একটা প্ল্যান করে। সেই প্ল্যানের সামিল হয় ফাইজা, মুস্কান, শিরিন, লতিফা, কেয়া, ছোট ভাই কিশোর ও তাদের ছোট মামা রাসেল। সোনালি সেই যে গাল ফুলিয়ে ফার্সের রুম থেকে বের হয়ে এসেছে, আর ফার্সের সামনে যাওয়ার সাহস করেনি। কালকে নানিজানের জন্মদিন। শর্মিলা বেগমের বয়স হওয়ার আর জন্মদিনের আগের দিন স্বামীর মৃত্যু হওয়ার এই দিনটি একেবারে বিরক্তি শর্মিলা বেগম। যুবতী বয়সে স্বামী এই দিনটি খুব আনন্দের সাথে পালন করলেও এখন জন্মদিন নাম শুনতে পারেন না তিনি। রাসেল একদিন কেক নিয়ে আসে। শর্মিলা বেগম মনের মাধুরী মিশিয়ে ছোট ছেলেকে বকেছেন, কিন্তু এবার ফারিস একটা ডিফারেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছে। তার বিশ্বাস তার নানিজান কখনো তার উপরে রাগ করবেন না। শারমিলা বেগমকে এটা সেটা বলে অন্য ঘরে ব্যস্ত রেখেছে সকলে মিলে। ওনার ঘরটা সাজাচ্ছে। ফারিস তার নানাজান আর নানিজানের যৌবনকালের একটি সাদা কালো ছবি খুব বড় করে বাঁধাই করেছে। নানিজান নামাজ পড়ে বলে এই ঘরে ছবি রাখা যাবে না, কিন্তু আপাতত রেখেছে। শর্মিলা বেগমকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেলে সেটা ড্রয়িং রুমে টানিয়ে রাখবে। শর্মিলা বেগম পুরো ঘর ক্যান্ডেল, বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে ওরা।
কেক অর্ডার করেছে বড়সড়। ঠিক 12টা বাজার 3 মিনিট আগে ফারিস তার নানিজানের চোখে ঢেকে ঘরে নিয়ে আসে। ছবিটার সামনে দাঁড় করিয়ে চোখ থেকে হাত সরিয়ে সারপ্রাইজ দিয়ে চিল্লিয়ে ওঠে। এত বছর বাদে স্বামী আর নিজের হাসি জাল ছবি দেখে কেঁদে দেয় শর্মিলা বেগম। নিজের বৃদ্ধ হাতটি আলগোছে এগিয়ে নিয়ে যান স্বামীর মুখে। পরপর 12টা বাজার সাথে সাথে সকলেই হ্যাপি বার্থডে জানায় নানি যান বলে চিল্লিয়ে ওঠে। এতক্ষণ শারমিলা বেগম পুরো ঘটনাটি খেয়াল করেছে। পোলাপাইনগুলো ওনার ঘর একদম আগের থেকে আলোকঝল করে তুলেছে, আগের দিনের বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে। রাখতে গিয়েও রাখলেন না তিনি, তবে ঠক ঠক আওয়াজে বললেন, এইগুলান কি করছস? আমার কি ছোট মানুষ পাইছস? কাইব এগিয়ে আসেন, মাকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন আম্মা যান। পরপর রাসেল, তাজমহল, শর্মিলা বেগম হাসেন। ছেলেমেয়েদের নিজের সাথে জড়িয়ে নেন নাতিপুতি আর সন্তানরা। তো ওনার সব, তাদের জন্যই তো বেঁচে আছেন। ফাঁসি দেখে তাকে শর্মিলা বেগম চোখ ছোট করে বললেন, হ্যাঁ এগুলো সব তোর কাম, আমি আগে থেকে বুঝতে পারছি। ফার্স মাথা চুলকালো। বুঝে যখন গিয়েছ কেকটা কেটে নাও তাহলে। নানিজান ফার্সের কান টেনে দিয়ে হাসলেন। কেক কাটার সময় সোনালি আর ওর মাকে বাদে সবাইকে পাশে দেখতে পেয়ে উনি জিজ্ঞেস করলেন, বাড়ির ইঁদুর দুইরা কই? ওইগুলো লইয়া আয় তো। ওদের আমি ডেকে এসেছি আম্মাজান, এসে পড়বে এক্ষুনি, কেয়া বলল। বলতে বলতে শর্মিলা বেগম দেখতে পেলেন শারমিন আর সোনালি দরজার কাছে হাজির। শর্মিলা বেগম হাসি মুখে কেক কাটতে লাগলেন। ফারিস কিছুটা দূরে দাঁড়িয়ে তার মা, নানিজান আর মামাদের দেখছে। সকলের মুখে এখন কি সুন্দর প্রাণখোলা হাসি, একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে।